বর্তমানে দেবীপীঠ ভবানীপুর নামক স্থানে থাকলেও মূল পীঠস্থান অন্যত্র ছিল। পাবনা জেলার উত্তরে এবং বগুড়া জেলার দক্ষিণে প্রায় 100 বর্গমাইল এলাকা জুড়ে ছিল জঙ্গল। এই জঙ্গলের নাম ছিল গুলফাপুরী। এই স্থানেই ছিল দেবীপীঠ। কিন্তু এই বিরাট রাজনৈতিক উত্থান পতনের জন্য এক সাধক এই পীঠের দেবী অঙ্গকে জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখে দেন। প্রায় 150 বছর পর মোহন মিশ্র নামে অপর এক সাধক দেবী পীঠের আবিষ্কার করেন এবং ভবানীপুরে দেবী মন্দির গড়ে তোলেন। একসময় করতোয়া নদীর তীরে কমলাপুর নামে এক রাজ্য ছিল। এই রাজ্যের রাজা ছিলেন লক্ষণ সেনের বংশধর অচ্যুত সেন। নিঃসন্তান রাজা সন্তানের জন্য ছিল ব্যাকুল। সেই সময় কমলাপুরে মাঝে মাঝে এক বিরাট যোগী পুরুষের আবির্ভাব হতো। রাজা অচ্যুত সেন সন্তানের জন্য অবশেষে তার দ্বারস্থ হলেন। যোগীর কৃপায় রাজার এক কন্যা জন্মগ্রহণ করলে রাজা তার নাম দিলেন ভদ্রাবতী। ভদ্রাবতীর জন্মের পর গণৎকারগণ কোষ্ঠী গণনা করে দেখলেন কন্যার 10 বছর থেকে 18 বছর অশুভ। এই সময় বিবাহ দিলে সমগ্র দেশে সর্বনাশ হবে। রাজা গণৎকারদের গণনা অনুযায়ী ভদ্রাবতীর আর বিবাহের চেষ্টা করলেন না। কিন্তু অপরূপা সুন্দরী ভদ্রাবতী বিজয়বাহু নামে এক আত্মীয় যুবকের কুনজরে পড়েন। রাজা অচ্যুত সেন বিজয়বাহুকে অনেকবার সতর্ক করলেন, কিন্তু তবুও বিজয়বাহু সতর্ক হলেন না। অবশেষে বিজয়বাহুকে বহিষ্কার করলেন রাজা। বিজয়বাহু বিতাড়িত হয়ে গৌড়ে আশ্রয় নিলেন। পথে এক ব্রাহ্মণের বিধবা পত্নীকে বিবাহ করে উভয়ই মুসলমান ধর্ম গ্রহণ করেন। কামাল খাঁ নাম ধারণ করে এইবার প্রতিশোধ গ্রহণের জন্য তৎকালীন গৌড়ের রাজা ফিরোজ শাহের পুত্র বাহাদুর শাহকে বললেন, অচ্যুত সেনের কন্যা অপূর্ব সুন্দরী, তাকে বিবাহ করো। বাদশাহ তার কথা মতো অচ্যুত সেনকে তার বিবাহের প্রস্তাব দিলেন। বিপদ বুঝে অচ্যুত সেন ভদ্রাবতী মারা গিয়েছেন এই মিথ্যা রটিয়ে দিলেন। কিন্তু ধূর্ত কামাল খাঁ বুঝলেন এসব মিথ্যা কথা। তিনি ভদ্রাবতীকে খুঁজে বের করলেন। তখন সকলেই জানতে পারল ভদ্রাবতী জীবিত। এই সময় রাজা অচ্যুত সেন সেই যোগীর পরামর্শে ভদ্রাবতীর সঙ্গে বারাণসীর 2 বছর শিশু সুনীল প্রতাপের বিবাহ দিলেন। রাজকুমারীর বয়স তখন 14। 18 বছর পর্যন্ত ভদ্রাবতীর সংযমের পরীক্ষা ছিল। তাই যোগী পুরুষ এই অভিনব বিবাহের ব্যবস্থা করলেন। বারাণসী থেকে সুনীল প্রতাপের সঙ্গে এক ব্রাহ্মণ কুমার অচ্যুত সেন এনেছিলেন। তার নাম মোহন মিশ্র। এদিকে কামাল খাঁ কিন্তু ভদ্রাবতীর বিবাহের পর প্রথমে ষড়যন্ত্র করে সুনীল প্রতাপকে বিষ খাওয়ালেন। কিন্তু সেই যোগী পুরুষের কৃপায় দেবী অপর্ণার চরণামৃত খেয়ে বেঁচে গেলেন সুনীল প্রতাপ। এরপর কামাল খাঁ তার দুষ্ট স্ত্রীকে পরিচারিকা সাজিয়ে সুনীল প্রতাপের কাছে পাঠালেন। নানা রকম প্রলোভন দেখিয়ে সুনীল প্রতাপকে সংযমহীন করে তুললেন। ভদ্রাবতীর ব্রত তখনও 2 বছর বাকি। সুনীল প্রতাপের প্ররোচনায় ভদ্রাবতীও সংযমহীন হলেন। ব্রতের কথা ভুলে যেতেই রাজ্যে বিশৃঙ্খলা শুরু হলো। কামাল খাঁ তখন ফিরোজ শাহকে কমলাপুর আক্রমণের নির্দেশ দিলেন। তখন শুরু হলো মহাযুদ্ধ। ফিরোজ শাহের আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হলো কমলাপুর। এই সময় সেই যোগী পুরুষ সুনীল প্রতাপের সঙ্গে আসা মোহন মিশ্রকে সঙ্গে করে দেবী অপর্ণার শিলাভূত অঙ্গ গুলফাপুরী থেকে নিয়ে এক দুর্গম বনভূমিতে পুঁতে রাখলেন। কমলাপুর ধ্বংস হয়েছিল 14 শতাব্দীর প্রথম ভাগে। এর প্রায় 150 বছর পরে হঠাৎ সেই মোহন মিশ্রের আগমন ঘটল ভবানীপুরে।
তিনি নিজের পরিচয় দিয়ে দুই ব্রাহ্মণ মনোহর চক্রবর্তী এবং মথুরেশ চক্রবর্তীকে সতী অঙ্গ প্রকাশ করার জন্য তপস্যা করতে বললেন। দুই ব্রাহ্মণ পীঠস্থান উদ্ধারের জন্য প্রাণপণে তপস্যা করতে লাগলেন। একদিকে মনোহর চক্রবর্তীর জীবনে অদ্ভুত ঘটনা ঘটল। এক শাখারি করতোয়া নদের উত্তর দিক থেকে আসছিলেন। হঠাৎ দেখলেন পথে একটি মেয়ে ধুলো নিয়ে খেলা করছে। মেয়েটি তাকে দেখে নিজেকে ব্রাহ্মণের মেয়ে বলে পরিচয় দিয়ে শাখা পরতে চাইল। শাখা পরিয়ে দেওয়ার পর শাখারি দাম চাইলেন। মেয়ে বললেন, ওই গাছতলায় আমার বুড়ো বাবা বসে তপস্যা করছেন, তুমি তার কাছে যাও। আর জপের থলিতে পয়সা রয়েছে, তিনি তোমায় পয়সা দেবেন। মেয়েটির কথা মতো শাখারি মনোহর চক্রবর্তীর কাছে গিয়ে শাখার দাম চাইলেন। শাখারির কথা শুনে তপস্যারত মনোহর চক্রবর্তী অবাক হলেন। জপের মালার থলির থেকে সত্যি পয়সা বেরোলো। তিনি শাখারিকে বললেন, কোথায় আমার মেয়ে? শাখা পড়েছে, আমাকে দেখাবে, চলো। মেয়ের হাত দেখে তোমায় পয়সা দেব। যেই জায়গায় কন্যাটি খেলা করছিল সেই স্থানে তার হাতে ছাপ দেখতে পাওয়া গেল, কিন্তু কন্যা নেই। অবশেষে ব্রাহ্মণের বিশ্বাস উৎপাদনের জন্য দেবী করতোয়ার জলের মধ্যে থেকে শাখা পরা দুটি হাত তুলে দেখালেন। সত্যি তিনি শাখা পরেছেন। এই ঘটনায় সাধকেরা বুঝতে পারলেন দেবী তাদের উপর প্রসন্না হয়েছেন। দেবীপীঠ নিশ্চয়ই আবার খুঁজে পাওয়া যাবে। এরপর বেশ কিছুদিন কেটে গেল। মথুরেশ চক্রবর্তী জীবন ধারণের জন্য দুটি গরু পালন করছিলেন। একদিন মথুরেশ চক্রবর্তীর সন্দেহ হলো গরু দুটি ঠিকঠাক দুধ দেয় না, দুধের পরিমাণ ক্রমশই কমে যাচ্ছে। কৌতূহল বশে একদিন তিনি লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলেন। একটি গরু প্রথমে এক জায়গায় দাঁড়িয়ে নিজের থেকে দুধ দিতে লাগলো, আবার কিছু দূর গিয়ে আরেক স্থানের উপরও একইভাবে তার দুগ্ধধারা বইয়ে দিল। এই ঘটনা মথুরেশ ও মনোহর চক্রবর্তীকে বিস্মিত করল। তারা মোহন মিশ্রের পরামর্শ অনুসারে গরুটি যে যে স্থানে দুগ্ধ ক্ষরণ করছিল সেই স্থান দুটি খুঁড়তে লাগলেন। প্রথম স্থান থেকে দেবীর শিলাভূত অঙ্গ বের হলো, আর দ্বিতীয় স্থান থেকে ভৈরব প্রকাশিত হলেন। এইভাবে দেবীর অপর্ণা, ভৈরব বা মেষ সহ জনসমাজে আবার প্রকাশিত হলেন। বর্তমানে দেবী অপর্ণা ভবানী নামে পরিচিতা। দেবীর সর্বাঙ্গে বস্ত্র দিয়ে আবৃত, কেবল স্বর্ণ নির্মিত মুখটি দেখা যায়। মাটির থেকে দেবী অঙ্গে প্রকাশ করে এক বেলগাছের তলায় কুটির করে প্রতিষ্ঠা করা হয়। মোহন মিশ্র এই অঙ্গকে সর্বদা বস্ত্র দিয়ে আবৃত করতে আদেশ দিয়েছিলেন এবং এই পীঠ দেবীকে পূজা করার পদ্ধতি শিখিয়ে দিয়েছিলেন দুই তপস্বী ব্রাহ্মণকে। এই ব্রাহ্মণ পরিবারই দেবীর পূজা সম্পন্ন করেন। মনোহর ও মথুরেশ চক্রবর্তী দেবীর জন্য কুটিরও নির্মাণ করে দেন। পরবর্তীকালে পাঠান সেনাপতি রহমত খাঁ মায়ের জন্য বেলগাছের কাঠ দিয়ে একটি জোর বাংলা বানিয়ে দেন। এই অভিনব জোর বাংলায় দেবী পূজিত হতে থাকেন। এই রহমত খাঁ অদ্ভুত উপায়ে শত্রু সৈন্যদের কাছ থেকে রক্ষা পান। এরপর খ্রিস্টীয় সপ্তদশ শতকে রামকৃষ্ণ রায় মায়ের জন্য ইট দিয়ে এক বাংলা নির্মাণ করেন। এই অপূর্ব বাংলায় দেবীকে স্থানান্তরিত করা হয়। কিন্তু কিছুদিন পর দেবী স্বপ্নে রাজা রামকৃষ্ণকে বলেন, নকশায় বাংলাতে লোক নকশা দেখে, আমাকে দেখে না, আমাকে আগের মন্দিরে রেখে আয়। দেবীর ইচ্ছা অনুসারে তাকে আবার রহমত খাঁর তৈরি জোর বাংলোয় প্রতিষ্ঠা করা হয়। এরপর রানী ভবানীর দত্তক পুত্র মহাসাধক মহারাজা রামকৃষ্ণ এই মন্দিরে বহুদিন তপস্যা করেন। রানী ভবানী দেবীর জন্য 12 দুয়ারি বিরাট মন্দির নির্মাণ করে দেন। এরপর বিভিন্ন জমিদারের সাহায্যে এই দেবীর পূজা চলত। দেবীর তালের বড়া ও ছাগ মাংস প্রিয়। অপর্ণা বা দেবী ভবানীকে নিয়ে নানা অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে। বহু সাধক এই স্থানে সাধনা করে সাধন বস্তু লাভ করেছেন। এই দিক দিয়ে
দেবী ভবানীর পীঠস্থান একটি অতি জাগ্রত মহাপীঠ বলে চিহ্নিত এবং এখানে সতী মায়ের অংশ পড়েছিল। পীঠ নির্ণয় তন্ত্রের বক্তব্য অনুসারে করতোয়া তটে কর্ণ বামে বামন ভৈরব অপর্ণা দেবতা তত্র ব্রহ্মরূপা করোদ্ভবা, অর্থাৎ এই স্থানের দেবী হলেন অপর্ণা এবং ভৈরবের নাম বামন। এই স্থানটি বগুড়া জেলার শেরপুর উপজেলাধীন ভবানীপুর গ্রামে অবস্থিত, যেটি বগুড়া জেলা শহর থেকে 40 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এটি 51 সতীপীঠের অন্যতম এক সতীপীঠ।